হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামসির পুরো সমাজ ও আধিপত্যের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে বলে রাখি, এই পুরো সমাজের কনসেপ্টটা আলাদাভাবে 10 বা 5-এ আসতে পারে এবং আধিপত্যের যে কনসেপ্ট সেটাও কিন্তু আলাদাভাবে 10 বা 5 নম্বরে আসার সম্ভাবনা কিন্তু আছে। অ্যান্সারটা কিভাবে লিখবে দেখে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ইটালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ অ্যান্টোনিও গ্রামসি বিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তায় এক নব দিগন্তের সূচনা করেন। সনাতন মার্ক্সবাদ যেখানে কেবল অর্থনীতির ওপর ভিত্তি করে সমাজ পরিবর্তনের কথা বলতো, গ্রামসি সেখানে উপরিকাঠামো এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার প্রিজন নোটবুক গ্রন্থে তিনি রাষ্ট্র ক্ষমতা ও বিপ্লবকে ব্যাখ্যা করতে গিয়ে পুরো সমাজ এবং আধিপত্যের ধারণা দুটি অবতারণা করেন। গ্রামসির মতে আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে শাসকরা কেবল পুলিশ বা সেনাবাহিনীর জোরে টিকে থাকে না, বরং সাংস্কৃতিক ও মতাদর্শগতভাবেও মানুষকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে পুরো সমাজ। এখানে কি বলা হচ্ছে দেখো, গ্রামসি সমাজ কাঠামোকে বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রকে দুটি স্তরে ভাগ করেছেন। একটি হচ্ছে রাজনৈতিক সমাজ, আরেকটা হচ্ছে পুলিশি সমাজ, অর্থাৎ একটা পলিটিক্যাল সোসাইটি আর একটা হচ্ছে সিভিল সোসাইটি। রাজনৈতিক সমাজ বলতে তিনি পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থাকে বুঝিয়েছেন, যা প্রত্যক্ষ বল প্রয়োগের মাধ্যমে শাসন কার্য চালায়। অন্যদিকে পুরো সমাজ ধারণাটি গ্রামসির চিন্তায় অত্যন্ত ব্যাপক। গ্রামসির মতে পুরো সমাজ হলো ব্যক্তিগত বা বেসরকারি প্রতিষ্ঠানগুলির সমষ্টি। এর মধ্যে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, ক্লাব, পরিবার এবং গণমাধ্যম। এই পুরো সমাজ রাষ্ট্রের মতো সরাসরি পুলিশি ব্যবস্থা ব্যবহার করে না, বরং এটি সমাজের মানুষের মনে একটি নির্দিষ্ট চিন্তাধারা ও মূল্যবোধ তৈরি করে। গ্রামসি পুরো সমাজকে রাষ্ট্রের দ্বিতীয় প্রতিরক্ষা রেখা বা পরীক্ষা হিসাবে বর্ণনা করেছেন। তিনি লক্ষ্য করেছিলেন যে রাশিয়ার মতো প্রাচ্যের দেশগুলোতে পুরো সমাজ ছিল দুর্বল, তাই সেখানে বল প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা দখল সহজ ছিল, কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলিতে পুরো সমাজ অত্যন্ত শক্তিশালী। সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হলে আগে এই পুরো সমাজের স্তরে দীর্ঘমেয়াদী মতাদর্শগত সংগ্রাম বা অবস্থানমূলক যুদ্ধ চালাতে হবে। পুরো সমাজ পুঁজিবাদী ব্যবস্থার সপক্ষে জনমত তৈরি করে বিপ্লবের সম্ভাবনা কমিয়ে দেয়। এবার আধিপত্যের ধারণা অর্থাৎ যেটাকে হেজিমনি বলা হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার আধিপত্যের যে কনসেপ্ট বা হেজিমনির কনসেপ্টটাকে বোঝো। গ্রামসির রাষ্ট্রচিন্তার কেন্দ্রীয় ধারণা হলো আধিপত্য বা হেজিমনি। সাধারণ অর্থে আধিপত্য বলতে প্রভুত্ব বোঝানো হলেও গ্রামসি একে বিশেষ অর্থে ব্যবহার করেছেন। তার মতে আধিপত্য হলো বহুদিক ও নৈতিক নেতৃত্ব, অর্থাৎ ইন্টালেকচুয়াল এবং মোরাল লিডারশিপ। পুঁজিবাদী সমাজে শাসক শ্রেণী কেবল জোর জবরদস্তি করে শাসন করে না, তারা শোষিত শ্রেণী অর্থাৎ শ্রমিক কৃষকদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সম্মতি আদায় করে নেয়। এই সম্মতি আদায়ের প্রক্রিয়াটিকে গ্রামসি আধিপত্য বলেছেন। শাসক শ্রেণী শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়ার মাধ্যমে নিজেদের দলীয় স্বার্থকে সর্বজনীন স্বার্থ হিসাবে তুলে ধরে। তারা সমাজে এমন একটি সাধারণ কর্মকাণ্ড তৈরি করে যার ফলে সাধারণ মানুষে মনে করে যে বর্তমান সমাজ ব্যবস্থাই স্বাভাবিক এবং এর কোনো বিকল্প নেই। অর্থাৎ আধিপত্য হলো এমন একটি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে শোষিত মানুষ নিজের অজান্তেই শাসকের মতাদর্শকে মেনে নেয়। গ্রামসি মনে করেন রাষ্ট্র তার শক্তির চেয়ে বেশি নির্ভর করে এই আধিপত্যের ওপরে। তাই শ্রমিক শ্রেণীকে বিপ্লব সফল করতে হলে কেবল কলকারখানায় ধর্মঘট করলে চলবে না, তাদের নিজেদের জৈব বুদ্ধিজীবী তৈরি করতে হবে এবং শাসক শ্রেণীর সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে পাল্টা আধিপত্য গড়ে তুলতে হবে। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, অ্যান্তোনিও গ্রামসি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি দেখিয়েছেন যে রাষ্ট্র কেবল একটি যান্ত্রিক
বা পীড়নমূলক প্রতিষ্ঠান নয়, এটি একটি মতাদর্শগত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানও বটে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কেন সহজে বিপ্লব হয় না, তার উত্তরে গ্রামসি এই পুরসমাজ ও আধিপত্যের ধারণার মধ্যেই নিহত আছে। আজকের দিনে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যুগে গ্রামসির এই সম্মতির উপাদানের তত্ত্ব বা মতাদর্শগত নিয়ন্ত্রণের ধারণাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবার লেনিন, পরের প্রশ্ন, লেনিন ও মাওয়ের বিপ্লব তত্ত্বের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও তোমরা কিভাবে গুছিয়ে সহজে উপস্থাপন করবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। মার্ক্সবাদকে কেবল তাত্ত্বিক গণ্ডিতে আবদ্ধ না রেখে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে লেনিন এবং মাও সেতুং হলেন দুই অবিসংবাদী নেতা। কার্ল মার্কস যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, লেনিন 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের মাধ্যমে তা প্রথম সফল করেন। অন্যদিকে লেনিনের চিন্তাধারা প্রভাবিত হলেও মাও সেতুং চীনের আর্থসামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে এক নতুন ধরনের বিপ্লব তত্ত্ব উপস্থাপন করেন। উভয় মার্ক্সবাদী হওয়ার সত্ত্বেও দেশ, কাল ও পরিস্থিতির ভিন্নতার কারণে তাদের বিপ্লবের কৌশল ও তত্ত্বে বেশ কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। এবার প্রথমে যে পয়েন্টটা আছে দেখো, লেনিন ও মাওয়ের বিপ্লব তত্ত্ব, এর আন্ডারে 3টে পয়েন্ট করে আমি আলোচনা করেছি। দেখো, লেনিন ও মাওয়ের বিপ্লবের মূল পার্থক্য নিহিত রয়েছে বিপ্লবের চালিকা শক্তি এবং রণকৌশলের ওপর। মার্ক্সীয় তত্ত্বে শিল্প শ্রমিক বা সর্বহারা শ্রেণীকে বিপ্লবের মূল কারিগর বলা হয়েছে। লেনিন এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তার মতে রাশিয়ার মতো দেশে শিল্প শ্রমিকরাই হবেন বিপ্লবের অগ্রবাহিনী। কিন্তু মাও সেতুং যখন চীনে বিপ্লব সংগঠিত করতে যান, তিনি দেখেন চীন একটি আধা সামন্ততান্ত্রিক ও কৃষিপ্রধান দেশ। সেখানে শিল্প শ্রমিকের সংখ্যা নগণ্য। তাই মার্ক্স ও লেনিনের তত্ত্ব থেকে সরে এসে ঘোষণা করেন যে অনুন্নত এশীয় দেশগুলোতে বিপ্লবের মূল চালিকা শক্তি হবে কৃষক সমাজ। লেনিনের বিপ্লব ছিল শ্রমিক নির্ভর, আর মাওয়ের বিপ্লব ছিল মূলত কৃষক নির্ভর। দ্বিতীয়ত, বিপ্লবের ভৌগোলিক কৌশল ও রণনীতি উভয়ের পার্থক্য স্পষ্ট। লেনিন বলশেভিক বিপ্লব ছিল মূলত শহর কেন্দ্রিক। তিনি বিশ্বাস করতেন প্রথমে দেশের প্রধান প্রশাসনিক ও শিল্প শহরগুলি দখল করতে হবে এবং পরে তা গ্রামের দিকে ছড়িয়ে দিতে হবে। 1917 সালের নভেম্বরের বিপ্লবে আমরা পেত্রোগ্রাদ ও মস্কো শহর দখল নিতে দেখি। এর সম্পূর্ণ বিপরীতে মাও সেতুং দীর্ঘস্থায়ী জনযুদ্ধ বা গেরিলা কৌশল গ্রহণ করেন। মাওয়ের মতে বিখ্যাত রণকৌশল হলো গ্রাম দিয়ে শহর ঘেরাও, অর্থাৎ বিপ্লবীরা প্রথমে দুর্গম গ্রামাঞ্চলে ঘাঁটি তৈরি করবে, কৃষকদের সংগঠিত করবে এবং সবশেষে শক্তি সঞ্চয় করে শহর দখল করবে। তৃতীয়ত কি, কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে উভয়ের দৃষ্টিভঙ্গির সূক্ষ্ম পার্থক্য ছিল। লেনিন একটি সুশৃঙ্খল, গোপন ও পেশাদার বিপ্লবীদের নিয়ে গঠিত ভ্যানগার্ড পার্টির ওপরে জোর দিয়েছিলেন, যারা ওপর থেকে শ্রমিকদের নেতৃত্ব দেবে। অন্যদিকে মাও পার্টির গুরুত্ব স্বীকার করলেও তিনি ম্যাস লাইন বা গণসংযোগের ওপরে অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। মাওয়ের এই নীতি ছিল জনগণের কাছ থেকে শেখা এবং জনগণকে শেখাও। তিনি মনে করতেন পার্টি যদি আমলাতান্ত্রিক হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। এছাড়া লেনিন যেখানে সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হিসাবে দেখেছেন, মাও সেখানে চীনের প্রেক্ষাপটে নয়া গণতন্ত্রের ডাক দিয়েছেন, যেখানে সাময়িকভাবে দেশপ্রেমিক বুর্জোয়াদের মিত্র হিসাবে গ্রহণ করার কথা বলা হয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় লেনিন ও মাও সেতুং উভয় ছিলেন বাস্তববাদী বিপ্লবী। তারা মার্ক্সবাদকে কোনো ধর্মীয় শাস্ত্র বা ডগমা হিসাবে দেখেনি, বরং কাজের নির্দেশিকা হিসেবে গ্রহণ করেছিলেন। লেনিন মার্ক্সবাদকে রাশিয়ার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েছিলেন, যাকে লেনিনবাদ বলা হয়, আর মাও লেনিনবাদকে চীনের গ্রামীণ বাস্তবতার সঙ্গে মিশিয়ে এক নতুন রূপ দিয়েছিলেন, যা মাওবাদ নামে পরিচিত। তাদের পথ ভিন্ন ছিল ঠিকই, কিন্তু লক্ষ্য ছিল অভিন্ন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।
এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।